আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বড় ভাইয়ের মজা নিও না ইউভি ভাই, তোমার সময় আমিও মজা নেব। একটু থেমে রায়ান বলল, একটু মজার ছলে। বুঝলা জামাই? ইউভি চমকে উঠে হেসে বলল, এই বেটা, তুই কি করে জানলি রে ওরে সম্বন্ধী গলা চড়া? ওদের এদিকে চলছে এ নিয়ে হাসি ঠাট্টা, কিন্তু জায়ান যেন আর সহ্য করতে পারছে না। জায়ানের মনে যেন ঝড় বইতে লাগলো। এই 8 দিনে তো আর 8টা দিন ছিল না, প্রতিটা মুহূর্তে যেন তার হৃদয়ের ভেতর কোনো যুদ্ধের মতো কেটেছে। চোখে মুখে এক রাশ আগুন, গলায় ব্যগ্রতা মিশে বলে ওঠে, আমি বলেই দিচ্ছি, আর 10 মিনিট দিচ্ছি, এর মধ্যে না বেরোলে আমি একাই চলে যাব। তারপর একটু চুপ করে যায় সে। হাত দুটো কোমরে রেখে রুমের এক কোণ থেকে আরেক কোণে পায়চারি করে নিজেই নিজেকে বলছে, এমনিতেই আমার সুন্দরী বউ নিয়ে মাথার ভেতরে বজ্রপাত শুরু হয়েছে। অনুর নাম্বার থেকেও ব্লক করে রেখেছে এই বেয়াদব মেয়ে। আজকে সব তেনদরগিরি ভাঙবো তোমার। তোমার বর আর শান্ত নয়, এই কয়েকদিন অনেক জ্বালিয়েছো কিটি ক্যাট। ঠোঁটে কোণে ফুটে ওঠে এক দুষ্টু হাসি, অপেক্ষায় ছটফটে পাগলামি আর ভালোবাসার বেপরোয়া উন্মাদনা একসাথে মিশে, ঠিক যেন একটা বন্যা আগুনে জ্বলে ওঠা প্রেমিক। এই ভাবনার মধ্যেই এসে পৌঁছালো সাগর, পলাশ আর আহান। সবার মাঝে একটু ভিড় তৈরি হলো। হাসি ঠাট্টা আর কুশল বিনিময়ে মুহূর্তটা জমে উঠল। নাজিম যেহেতু চৌধুরী বাড়ির জামাই, তাই তাকে ও বাড়িতে থাকতে হবে। সকালে চৌধুরী বাড়িতে নাজিমের আব্বু আম্মু এসেছে। সবাই খুব খুশি এখন বৃষ্টি আর নাজিমকে নিয়ে। সব থেকে বেশি খুশি ছোট্ট রেজওয়ানকে নিয়ে। তবে আজকের দিনে আনন্দ মিস না করতে সে পরে তার বন্ধুদের সঙ্গে আবার যোগ দেবে। কিন্তু জায়নের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ পড়তেই আহান হাসতে হাসতে বলে উঠল, কিরে জায়ান, এমন মুখ করে কেন করে আছিস? তোকে দেখলেই মনে হচ্ছে কেউ জোর করে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছিল ইউভিরা। জানি কিছু বলবে, এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে আকাশ হো হো করে হেসে উঠল। আরে আহান ভাই, আসলে আমরা একটু দেরি করে ফেলেছি রেডি হতে, তাই স্যারের মুড হালকা গরম। বুঝতেই তো পারছো, বিয়ের জন্য তাড়া পড়ছে। এই কথা শোনা মাত্রই জায়নের চোখ যেন আগুন ঝরে পড়ল। সবার সামনে বিব্রত করার কায়দাটাও যেন আকাশ দিনে দিনে আরও দক্ষ হয়ে উঠছে। কিন্তু আজকের দিনটা স্পেশাল, তাই যেন শুধু চোখের ঝলক ছুড়ে দিয়ে থেমে থাকলো। সবার গায়ে কুর্তা পায়জামা, মাশাল্লাহ, এক একজন এক একটা নায়ক। কিন্তু আজকের আসর জেমস হাফ বাঙালি হাফ ব্রিটিশ। এই প্রথম কুর্তা পায়জামা পরে যেন নিজেকেই চিনতে পারছে না। বারবার নিচের দিকে তাকাচ্ছে, হাত দিয়ে জামার পাড় ছুঁয়ে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। সাগর পাশ থেকে হেসে বলে উঠল, আরে হাফ বিদেশি ভাই, তোমারে তো একদম হ্যান্ডসাম লাগতাছে। এতবার নিজেকে দেখো না। আজ বিয়ে বাড়ি কোনো মাইয়া হইলে কিন্তু খবর করে দিব তোমারও। ওর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। শুধু জায়নের মুখটা একটু ফুরালো না। বিরক্তির ছায়া তার কপালে স্পষ্ট। আর কত দেরি করবে এরা? বউকে দেখার জন্য বুকের ভেতরটা ছটফট করছে তার। কিন্তু বন্ধুরা যেন পিকনিকে এসেছে। সাগরের ঠাট্টায় হালকা একটা মুচকি হাসি ছুঁয়ে গেল জেমসের ঠোঁটের কোণায়। সে নরম গলায় বলল, হ্যাঁ ভাই, তোমরাই তো এখন আমার ফেট। আরে তোরা কি যাবি? বিরক্তি চেপে রাখতে না পেরে গর্জে উঠল জায়ন। কপালের মাঝখানে ভাঁজ পড়ে গেছে, যেন এখনই কেউ একটু দেরি করলেই সে নিজেই বিদ্রোহ ঘোষণা করবে। তার এই রেগে ওঠা দেখে বাকিরা হো হো করে হেসে উঠল। পলাশ হাসতে হাসতে বলে উঠল, চল চল ভাই, না হলে আমাদের জান ভাইয়ের উত্তেজনা এতটাই হাই ভোল্টেজ, ফায়ার সার্ভিস ডাকলেও ঠান্ডা করতে পারবে না। এই বলে সবাই অবশেষে বেরিয়ে পড়ল। তবে কোনো রাজকীয় মার্সিডিস বা বিএমডাব্লিউ নয়, বরং নিজেদের চিরচেনা বাইকগুলোতে। জেমসকে তার রঙিন কুর্তায় দেখে ইউভি প্রথমে হেসে ফেল, তারপর আপন ভোলাই বলল, ওই ভাই, তুমি আবার পিছিয়ে পড়েছো? পাছে রাস্তায় এবার মডেলিং শুরু করো। জেমস একটু লাজুক হেসে পেছনের সিটে বসে বলল, এস ভাইয়া, ওই ফাইন নিয়ে পার্টি জমাতে চাই। আর জান সে এবার চোখ উপরের দিকে তুলে নিজেকে বোঝাচ্ছে। হায় আল্লাহ, আমায় শুধু আমার বউয়ের সামনে নিয়ে যাও, না হলে এইগুলোকে নিয়ে আমি পাগল হয়ে যাব। সবাই ছুটল বাইক নিয়ে। হাওয়ার উড়ে যাওয়া একটা বিকেলে যেন
তারুণ্যে ছেলে মানুষই ঢেউই ভেসে। শহরের পথ যেন আজ ওদেরই হয়ে উঠল। রাস্তায় বাজল বন্ধুত্বের হর্ন। এক অভিজাত কমিউনিটি হলের সামনে হইচই লেগে আছে। গেটের বাইরে ছেলেরা আর ভেতরে মেয়েরা, চোখাচোখি, হাসাহাসি আর ঠাট্টা মস্করায় জমজমাট এক যুদ্ধক্ষেত্র যেন। নাজিমও কোলে ছেলেকে নিয়ে এসে দাঁড়ালো বন্ধুদের পাশে। তারই মাঝে এক চোখের ইশারায় শুরু হয়ে গেল কিছু গোপন গল্প। নীল লেহেঙ্গা, খোলা চুল আর কপালে টিপে অনন্যা যেন ঠিক গোধূলির রং ছুঁয়ে দাঁড়িয়ে ইউভি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার নিজের অজান্তেই। বলল, আহা, জান চলে যাচ্ছে পাখি। অনন্যা ঠিক দেখছে ইশারা তার ইউভি কিভাবে তাকিয়ে আছে। অবশ্য যতই দুজনের মধ্যে দুষ্টু মিষ্টি রাগ থাকুক না কেন, সে তো এই সাজ বিয়ের জন্য না, তার ইউভি ভাইয়ের জন্য সেজেছে। আকাশ তো একেবারে বোবা হয়ে গেল। জামরঙ্গা লেহেঙ্গা পরা চুলগুলো ঢেউ খেলে যাচ্ছে, লাল লিপস্টিক পরে হেসে যেন আকাশের বুকে তীর চালাচ্ছে জলপরি আরোহী। যেন স্বপ্ন ভাঙবে বলে মনে হচ্ছে তার। আকাশ যেন মনে মনে ভাবছে, সেও যদি আজ বিয়ে করতে পারত। দাঁড়ান, এখানে যে আরেকজনের চোখও যেন টিউলিপ দেখছে। জি, আমাদের হাফ বিদেশি জেমস পরীকে দেখে। সাগরের কানে কানে জেমস ফিসফিস করে বলল, সাগর বড়, আমিও খবর হতে চাই। সাগর জেমসের কাঁধে হাত দিয়ে বলল। ভাই কও, শুধু কোনটার লগে খবর হতে চাও? জেমস ইশারা করে পরীর দিকে দেখে একটু মুচকি হাসল। পরীকে দেখে সাগর চোখ বড় বড় করে একটু হেসে বলল। ভাই মাশাল্লাহ, তোমার চয়েস আছে। জেমস একটু হেসেই লজ্জামাখা মুখে বলল, ব্রো, ডোন্ট লোক হার। হুর বেড়া, ওই পাশের দেখ, আমার বউ আমার পোলানিয়া খাড়াই আছে। কিন্তু এসবের মাঝে যে দুজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রায়ান এই মেয়েদের ভিড়ে খুঁজে পাচ্ছে না তার কিশোরী শাকচুনি মারিয়াকে, কিন্তু দু চোখ তো তাকেই খুঁজছে। অনেকজনের কথা তো বলার দরকার নেই, তার মুখে যেন বিরক্তি লেগে আছে। সেই বিরক্তি নিয়েই বলল, তোরা এইভাবে কেন দাঁড়িয়ে আছিস? সামনে থেকে সর, আমি ভেতরে যাব। বৃষ্টি বলে উঠল। হ্যাঁ, যেতে দেব। আগে 1 লাখ ফেলেন ভাইয়া, তারপর। পেছন থেকে পলাশ ঠাট্টা সুরে বলে, চলো তোমরা, এত টাকা, আমরা বর নিয়েই চলে যাই। কিন্তু জায়ানের মুখ গম্ভীর। সে ঠান্ডা গলায় বলে, 2 লাখ দিচ্ছি, নাটক বন্ধ করো। শুধু আমি ভেতরে যাব, বর আসুক, তারপরে তোরা যা খুশি করিস। তার গলায় এমন একটা স্বর যেন অস্থিরতা লুকিয়ে আছে কারো চোখে চোখ পড়ে যাওয়ার আগে। সে ঢুকে পড়তে চাই ভেতরে। জায়নের এই কাণ্ড দেখে পলাশ আর আহানের রাগ উঠে গেল। ফিসফিস করে বলল, শালা মির্জাফরের বাচ্চা এত বউ পাগল হয়েছে যে আমাকে পুরা প্ল্যানটাই বরবাদ করলো। ঠিকঠাক মজাটাও নিতে দিল না রে ভাই। জায়ন জেমসকে টাকার ব্যাপারটা বুঝিয়ে দিয়ে অবশেষে আলোকময় কমিউনিটি হলের ভিতর প্রবেশ করতে পারল। চলছে সাউন্ড বক্সে নানান রকম গানের মেলা। রুহিনা বেগম আর সুরিয়া বেগম জায়নকে বরণ করে স্টেজে বসিয়ে দিল। চোখে মুখে আনন্দ, বুক ভরা তৃপ্তি। অবশেষে তারা দেখছে সংসারের আলো ছায়া একত্রিত হচ্ছে। এদিকে প্রান্তিক সাহেব, পনু সাহেব আর আশরাফ খান অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। খুব জাঁকজমক করেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আহমদ প্রান্তিক সাহেবের ছেলের বিয়ে বলে কথা। অনেকদিন পর কোনো সম্পর্ক সুস্থভাবে নির্ঝঞ্ঝাটে পরিণতি পাচ্ছে, এই ভেবেই সকলে খুশি। তাদের চোখে মুখে এক ধরনের শান্তি, যেন দীর্ঘ ক্লান্ত যাত্রার শেষে মিলছে ঠিকানা। কিন্তু জায়ন, সে যেন এই উৎসবে সুরে নেই। সবার মাঝে থেকেও একা, চারপাশে হাসির গুঞ্জন, ফটো ফ্ল্যাশ, কিন্তু তার চোখে শুধু একটাই মন খুঁজছে। সে আর সহ্য করতে না পেরে পাশে দাঁড়ানো তাহসান সাহেবকে টেনে নিয়েই বলল, চাচ্ছু, আমার বউ কোথায়? তাহসান সাহেব যেন এক মুহূর্তেই হাওয়া খেয়ে পড়ে যাবেন। এই ছেলে গত কয়েকদিন ধরে যা শুরু করেছে তাতে উনি তো মাথা ঘুরে মরেই যাবেন। তবু বহু কষ্টে সৃষ্টে নিজেকে সামলে নিয়ে বলেন, বাপ, তুই থামটা কি নিবি? তোর এই বইয়ের গান একটু বলতে পারিস? আর এদিকে মেহেজাবিন বেগম রেজনকে কোলে নিয়ে আর আয়েশা বেগম ছেলের এই কাণ্ড দেখে একচোট হেসেই যাচ্ছেন। তাদের চোখে মায়া, মুখে মিষ্টি হাসি। এর মধ্যে সাউন্ড বক্সে বেজে উঠল। হল ভর্তি মানুষের ভিড় এক মুহূর্তেই থমকে গেল। সব আলো যেন পড়ে আছে কেবল এক জায়গায়।
মেরুন লেহেঙ্গার সাদা সোনালি পাড় ছুঁয়ে নেমে আসছে তিয়াশা। মাথায় লাল ঘোমটা, গানের তালে তালে ধীরে ধীরে এগিয়ে আসছে তিয়াশা। হাতে মেহেদি রঙা আঙ্গুলগুলো নরম তাল রেখে নাড়ছে। দৃষ্টি তার স্টেজের দিকে। আস্তে আস্তে ঠোঁটের কিনারায় নিজের শখের পুরুষকে পাওয়ার খুশিতে হেঁটে চলেছে ফুলে মোড়া লাল গালিচার পথ ধরে। তিয়াশার মাথার উপর থাকা সেই ফুলের চাদরটা ধরে আছে তার সবচেয়ে আপন জনেরা, ইউভি, রায়ান, আকাশ আর নাজিম। চারদিকে আলো ছাপিয়ে যেন সেই চারজনও হেঁটে চলেছে এক অদ্ভুত সম্মানের ভার নিয়ে। চারপাশে সবার চোখে একসাথে মুগ্ধতা আর অশ্রু। স্টেজের দিকেই এগিয়ে চলেছে তিয়াশা, যেখানে অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর একজন যার দৃষ্টি কেবল তাকিয়ে আছে তারই দিকে। রাজকীয় সোফায় বসে থাকা জান উঠে দাঁড়ালো। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। ধীরে ধীরে নিজের বুকের উপর হাত রাখলো সে। চোখের সামনে দিয়ে তারই বউ হেঁটে আসছে, আর সে তাকিয়ে আছে ঠিক সেই চোখ নিয়ে, যা এক পাগল প্রেমিকের আগে শেষবারের মতো দেখা পাওয়া মুখটার দিকে। এই চোখে শুধু একটাই কথা ঝরে পড়ছে, আমি কিভাবে সামলাবো তোকে? তুই যে আজও আমার হুঁশ কেড়ে নিচ্ছিস। এই মেয়ে আমার বউ, কিন্তু আজ কেন এত অপরিচিত লাগছে? এত সুন্দর লাগছে কেন? আমি এই রূপ আগে কখনো দেখিনি। চারপাশে সাজসজ্জা, আলো, হাসি, গুঞ্জন, আতিথেয়তাই ব্যস্ততা, সব কিছু যেন মিলেমিশে এক উৎসবের কোলাজ তৈরি করেছে। কিন্তু সেই কোলাজের মাঝেও যেন কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। তার পুরো দৃষ্টি আটকে গেছে একমাত্র এক জায়গায়। সামনে থেকে মেহেদি রাঙ্গা কাচের চুড়ি ভরা হাত তুলে গানের তালে তালে হাত নাড়িয়ে নাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকেই। জায়ন যেন আর সহ্য করতে পারছে না, সে কাপা হাতে বুকের উপর চাপ দেয়। শালার এমন সৌন্দর্য কেউ বয়ে আনতে পারে? তার বুকটা কেমন করে উঠছে প্রতিটা পদক্ষেপে। তিয়াশা যত তার দিকে এগিয়ে আসছে, সে তত গভীরে হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপে জায়নের সমস্ত হুঁশ, যুক্তি, বাস্তবতাকে যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে তিয়াশা। তার চোখ দিয়ে একবার তাকায় আর লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তবে তার ঠোঁটের কোণে সেই ক্ষীণ হাসি, যেটা শুধু জায়ন বোঝে। কটা চুপচাপ দাবি, একটা নরম মালিকানা। হ্যাঁ, আমি তোমার, শুধু তোমার। জায়ন আর সহ্য করতে পারল না। তিয়াশার রূপ যেন তাকে পাগল করে দিচ্ছে। চোখের তৃষ্ণা যেন কোনোভাবেই মিটছে না, বরং বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর সে নিজেকে আর আটকে রাখতে পারল না। স্টেজের উপর দাঁড়িয়ে থেকেও সে কারোর দিকে না তাকিয়ে, কারোর একটু পরোয়া না করে হঠাৎ করে নেমে এলো নিচে। গানের তালে তালে এগিয়ে আসা তিয়াশার দিকে সে ছুটে গেল। সবার সামনে কিছু ভুলে মুহূর্তে তিয়াশার সামনে এসে দাঁড়ালো জায়ন। কোনো কিছু না বলে তিয়াশার কোমরে এক হাত রেখে আরেক হাত পিঠে ভর দিয়ে হঠাৎই কোলে তুলে নিল তাকে। চমকে উঠল তিয়াশা, কিন্তু নিজেকে সামলানোর জন্য ওই চুরি ভর্তি হাত পেঁচিয়ে নিল জায়নের গলা। চুলের ফুল সব উড়ে যাচ্ছে জায়নের এই আচমকা আগ্রাসনে। এই হল ভরা শত শত মেহমান, আত্মীয় স্বজন, তবুও এই লোকটার কোনো কিছু থামাতে পারছে না। তিয়াশা লজ্জায় কুকড়ে জায়নের বুকে মুখ লুকিয়ে নিল নিজেকে। সেই বুকে যেন সে এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আশ্রয়। স্টেজের সামনে পুরো পরিবার হতবাক। প্রান্তিক সাহেবের আগে কপালে ভাঁজ ফেলে চোখ নামিয়ে নিলেন। এ ছেলের আবার বিয়ের সময় নাটক দরকার ছিল। প্রণয় সাহেব লজ্জায় মুখ চেয়ে রইলেন অতিথিদের দিকে, যেন মাটির নিচে ঢুকে যেতে চান। তাহসান সাহেব হতাশ হয়ে বসে বলেন, দুই হাতে মাথা চেপে ধরলেন নিজের। আর তখনই আশরাফ খান আয়েশা খানের হাত ধরে জায়নের দিকে তাকিয়ে বলেন, জিও মেরি লাল। চোখে গর্বের এক উচ্ছ্বাস আর বাড়ির কিন্নিরা। ছেলের এমন বেপরোয়া মূর্তি দেখে লজ্জায় একে অন্যের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বাকিরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। এমন নির্লজ্জ ভালোবাসা দেখতে পারে যে ছেলেটা, এমন নির্লজ্জ ভালোবাসা দেখাতে পারে যে ছেলেটা। সবার সামনে নিজের কোণে দখল নিয়ে স্টেজের দিকে হাঁটছে সে। নিজের মায়াবী রমণীকে বুকের ঠিক মাঝে জড়িয়ে যেন এই শত মানুষের ভিড়ে সে আর কিছুই দেখতে পায় না, শুনতে পায় না। শুধু ওর রোদ, শুধুই ওর বউ, শুধুই ওর কিটি ক্যাট। যেন তিয়াশাকে ধীরে ধীরে সোফায় বসিয়ে দিল। চারপাশে ফুল আর তার ঘ্রাণ, সোনালি আলো। আর তার চোখের সামনে বসে আছে আজকের নববধূ, তার তিয়াশা রোদ চৌধুরী।
জায়ানের বুকের ভেতর কেমন যেন কাঁপছে, যেন কেউ তার ভিতর থেকে বলছে। তুই পেয়েছিস জীবনের সবচেয়ে সুন্দর দোয়া, তোর বউ। জায়ান হাঁটু গেড়ে বসে পড়ল তিয়াসার সামনে। একে অপরের দিকে দৃষ্টি রাখতে খুশিতে ভিজে উঠছে দুজনের চোখের কোণা। ধীরে ধীরে দুহাত নিজের হাতের মধ্যে নিয়ে একটা চুমু রেখে বলল, তোর চোখের দিকে তাকিয়ে কসম নিচ্ছি জান, তোর সব দুঃখ আমার হবে, তোর সব হাসি আমার জীবন। তোকে শুধু ভালোবেসে নয়, তোকে দোয়া করে রাখবো প্রতিদিন। আজ থেকে তোর হাসি আমার শক্তি, তোর চোখের জল আমার দুর্বলতা, আর তুই আমার চিরন্তন ভালোবাসা। তুই আমার শুধু বউ না জান, তুই আমার পৃথিবী। আবার একটু থেমে জায়ান বলল, Hey babe, there is one thing in my heart, it's always for you. 3 years ago when I first saw you, I love you, I love you. এদিকে জায়ান এর ভালোবাসা দেখে তিয়াসার চোখে পানি, চোখে কাঁপুনি, কিন্তু জায়ান তিয়াসার চোখের পানি মুছতে মুছতে ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে বলল, এখন কাঁদে না জান, একটু পরে তোমাকে এমনিতেই কাঁদিয়ে ছাড়বো। তিয়াসা আবার চমকে উঠল। লজ্জায় ঠোঁটের কোণে শুধু একটাই শব্দ বের হলো, অসভ্য। জায়ান শেরওয়ানির পকেট থেকে লাল মখমলের ছোট্ট বক্সটা বের করলো আর ভিতর থেকে একজোড়া রূপার নূপুর তুলে আনলো। জায়ান তিয়াসার পা ছুতে এগোতেই তিয়াসা তাড়াতাড়ি ওর হাত চেপে ধুলো। তিয়াসা চমকে উঠে চোখ বড় করে বলল, কি করছেন সবাই দেখছে তো। আর আপনি আমার বড় পায়ে হাত দেবেন না প্লিজ। জায়ান চোখের পাগলামির ঝিলিক নিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আই ডোন্ট কেয়ার বেবি। এই যে আজ তোকে আমি আমার সঙ্গে বেঁধে রাখলাম। আবার একটু থেমে জায়ান সেই ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলল, এখন তো তোর পা আমার হাতে, কিন্তু রাতে থাকবে আমার শুধু স্পর্শ না, আমি তোকে সাজিয়ে নেব আমার নিঃশ্বাসের মতো। তিয়াসা হতভম্ব হয়ে মুখ ঘুরিয়ে নিল। এই লোকে কোথা থেকে এত ঠোঁটকাটা লাইন বলে? এমনিতে সবার সামনে মুখ তুলতে পারছে না লজ্জায়। প্রান্তিক সাহেব আর বাকিরা এই দৃশ্য দেখে মনে হচ্ছে হাই প্রেশার উঠে গেছে। কেউ কেউ পানি খুঁজছে, কেউ কেউ লজ্জায় মুখ লুকাচ্ছে ঘোমটার আড়ালে। কিন্নিরা নিচু গলায় ফিসফিস করছে। বৃষ্টি নাজিমকে একটু কনুই দিয়ে গুঁতা দিয়ে বলল, শেখো কিছু আমার ভাইয়া আর তোমার বন্ধুর কাছ দিয়ে। নাজিম বৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বৃষ্টি এসব বলো না। এদিকে আরোহী আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, দেখছো বউ পটাতে কি করতে হয়, শিখে রাখো বুঝলে। আকাশ বলে উঠল, আমার সাহস নাই জলপুরি, আমার এই দেখে অসুস্থ লাগছে। আরোহী মুখ ঘুরিয়ে আবার অনন্যা আর পরীর পাশে দাঁড়ালো। রুবিনা বলল, মাশাল্লাহ, আর কিছু চাই না, ব্যাস চোখ ধন্য হয়ে গেল। এদিকে পলাশ আহানের কানে ফিসফিস করে বলল, রেডি থাকিস বাসায় গিয়ে বইয়ের হাতে ডোজ খাওয়ার জন্য, আমি তো পাক্কা খাবো। আহানও চিন্তায় পড়ে গেছে। তাদের বউরা এসব দেখছে, নিশ্চয়ই বাসায় গিয়ে শোনাবে। এদিকে সাগর মাথায় হাত দিয়ে বলল, আমার চোখ অন্ধ হইয়া যাক। এদিকে চোখের ইশারা চলে যাচ্ছে জেমস আর পরীর মধ্যে। জেমস আবার এসে একটা গোলাপও দিয়ে গেছে। যেন কোনো কিছু তোয়াক্কা না করে তিয়াসার পুরনো নূপুর খুলে নিজের আনা নতুন নূপুরটা যত্ন করে পরিয়ে দিল। সেই মুহূর্তে যেন বিয়ে কেবল রীতির ভেতর সীমাবদ্ধ রইল না, ওটা হয়ে উঠল এক পাগল পুরুষের ভালোবাসার ঘোষণাপত্র। মারিয়া অনুদের পাশে দাঁড়িয়েছিল, লাল রঙের লেহেঙ্গা পরে সোনালি আলোয় যেন মুখটা ঝলমল করছিল। হঠাৎ রায়ন সামনে এসে বলল, ওই শাকচুন্নি, এটা ধর। একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিল মারিয়ার দিকে। সবাই স্তব্ধ। মারিয়া চমকে তাকালো, চোখ বড় বড় করে রায়ানের দিকে। পাশে থাকা সবাই নিঃশব্দ হয়ে উঠল রায়ানের কাণ্ড দেখে। রায়ান মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে বলল, তোর এই লম্বা চুলে তো কিছুই লাগানো নাই, এগুলো লাগিয়ে নিস। একটু থেমে তারপর সাউন্ড বক্সের পাশে দাঁড়ানো মারিয়া বয়সী ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে বলল, এখানেই থাকিস, শাকচুন্নির মতো এদিক ওদিকে ঘোরাঘুরি করবি না, দেখলে ঠ্যাং ভেঙে দেবো, ঠিক আছে? এত লোকের সামনে কাউকে পাত্তা না দিয়ে রায়ন এই বলে নিজের কুত্তার ওড়না ঝাঁকাতে ঝাঁকাতে চলে গেল। মারিয়া কি বুঝলো জানে না, শুধু চোখে গোলাপের লাল ঝাঁ। মারিয়ার এই কিশোরী মাথায় রায়ানের আসল উদ্দেশ্য গেল না, শুধু বুঝতে পারল তাকে এই রায়ান ভাই বকা দিয়েছে, কিন্তু ফুল কেন দিল। এদিকে আরোহী হালকা হাসিতে অনন্যার কানে বলল, অনু কেমন যেন জায়ান ভাইয়ের ছোট্ট ভার্সন সামনে আসছে না রে।
অনু ও রায়ান এর দিকে তাকিয়ে আছে একভাবে স্তব্ধ হয়ে। আমিও তো তাই দেখছি রুহি আপু। বোন, মারিয়া রেডি হয়ে যা, তোর ফিউচার পাগলা হাজির হয়েছে মনে হয়। এদিকে নেহা ঠিক যেন গায়ের পেছনে লতিয়ে থাকা গাছের মতো ইউভির পেছন পেছন ঘুরে যাচ্ছে। ইউভি ভাই, আপনি আমার সঙ্গে এমন করেন কেন? একটু বলেন না, আজকে কেমন লাগছে আমাকে? তার গলায় টানা সুর, চোখে আহগুলতা আর ঠোঁটে একরাশ কৃত্রিম অভিমান। ইউভি চুপচাপ দাঁড়িয়ে ছিল, দেহ তার এখানেই, কিন্তু তার মন বহু দূরে, এক অদেখার রাজ্যের কোনো এক হৃদয় কন্যার পাশে। এই মেয়ে নেহা যে আসলেই যেন জ্বালানোর মেশিন, একসঙ্গে উঠতে চাই। এত চাপ, এত চাপ, একে তো তার হৃদয় পাখি একদম পাত্তাই দিচ্ছে না, অথচ এই মেয়ে তাকে পিছু ছাড়ে না। অবশেষে ইউভি এক নিঃশ্বাসে বলে উঠল, চোখে মুখে বিরক্তি স্পষ্ট। শোন নেহা, তোকে আজ একটা কথা পরিষ্কার করে বলি। আমি জানি তুই কি চাস, কিন্তু আমার এই মনে একজন অনেক আগেই নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তুই আমার পেছনে এভাবে ঘুরিস না, ভালো লাগে না, অসহ্য লাগে, বিরক্ত লাগে। তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আর সহ্য হয় না রে। শব্দগুলো যেন চুরি হয়ে বিঁধে গেল নেহার বুকে। মেয়েটা স্তব্ধ, তারপর ঠোঁট কামড়ে চোখের জল চেপে কাঁপতে কাঁপতে সরে গেল। না, সরে গেল না, যেন ভেঙে পড়ে পালিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা অনন্যার চোখে পড়ে গেল দৃশ্যটা। কথা শুনতে পায়নি, কিন্তু বুঝতে পেরেছি কিছু একটা ঘটেছে তাদের মধ্যে। নেহার অশ্রুজল, ইউভি দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ, সব মিলে এক আগুন লাগানো দৃশ্য। মাথা বিগড়ে গেল অনন্যা। সে নিজের রাগ, সন্দেহ আর দুঃখকে আর দমন করতে পারল না। দূরত্ব পায়ে এগিয়ে এসে কাপা গলায় বলল, নেহাপুর সঙ্গে কি করেছিলেন আপনি? সবসময় মেয়েদের সাথে এমন ঘোরাফেরা করে বেড়ান কেন আপনি? আমার সঙ্গে ভালোবাসার কথা বলে ওইদিকে আবার নেহা আপুর পাশে দাঁড়িয়ে থাকেন। আপনি একটা চিটিংবাজ। ইউভি বাকরুদ্ধ, মুখ খুলতে চাই, কিন্তু তখনই অনন্যা ছুটে পালিয়ে গেল। ইউভির আগে দুহাত দিয়ে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলল, হায় আল্লাহ, কি পাপ করেছি জীবনে আমি! সবসময় এরকম জেনারেটরের মধ্যে কেন ফেলো আমারে? তোমার দেওয়া এই হুদাই জীবন আমার লাগবে না, তুমি নিয়ে নাও। এদিকে অতিথিদের সঙ্গে বাসার বড়দের সবার খাওয়া প্রায় শেষ বলতেই চলে। এদিকে শুরু হয়েছে জ্যান আর তিয়াশার বিয়ের রিচুয়াল। সবে সেখানে দাঁড়িয়ে আছে এখন। কমিউনিটি হলের একপাশে পুরুষদের আর অন্যপাশে পর্দা টেনে বসানো হয়েছে মেয়েদের জন্য। প্যান্ডেলের মাঝখানে কাঠের চোখো একটা মঞ্চ তৈরি হয়েছে। সেখানে বসে আছেন কাজী সাহেব, সামনে খোলা রয়েছে নিখাহনামা, আর পাশে জায়ন, চোখে ভালোবাসার মিশ্র আবেগ। জায়ন বিরক্ত হয়ে উঠছে, এখনও বিয়ে পড়াচ্ছে না। তারপর কাজী সাহেবের উদ্দেশ্যে রেগেই বলে উঠল, আরে কাজী সাহেব, বিয়ে পড়াবেন? না পড়ালেও চলবে, আমরা অলরেডি বিবাহিত। আমার সব সম্পত্তি নিয়ে আমি আমার বউকে আগেই নিয়ে নিয়েছি। জায়নের কথা শুনে পুরো হলে এক মুহূর্তে নিস্তব্ধতা। কাজী সাহেব চোখের চশমা একটু নামিয়ে জায়নের দিকে তাকিয়ে রীতিমতো হা হয়ে গেলেন। তারপর কাশি দিয়ে বললেন, আরে বাবা, আমি তো ভেবেছিলাম বিয়েটা আজই হচ্ছে। তুমি যদি আগেই বউ নিয়ে নাও তাহলে আমার কাজ কি? আমি কি শুধু তাবারুক খাওয়ার জন্য এসেছি? চারপাশে হাসি রোল পড়ে গেল, কিন্তু তিনি গম্ভীর মুখ করে বুকের পকেট থেকে খাতা বের করে বলেন। কাজী সাহেব শান্ত কণ্ঠে বলেন, আপনারা জান চৌধুরী, আপনি কি তিয়াশারত চৌধুরীকে 50,01,000 টাকা মোহরানায় ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করতে রাজি আছেন? জান ব্যাস এক পলকে এক নিঃশ্বাসে বলে দিল। পুরুষদের দিকে হালকা আওয়াজ উঠল, আলহামদুলিল্লাহ। ওদিকে মহিলাদের প্রান্তে পদ্মার আড়ালে বসে আছে তিয়াশা। মেহেদিরাঙ্গা হাতে পবিত্র কোরআনের উপর হাত রেখে বসে আছে সে। পাশে ইউভি তার হাত শক্ত করে ধরে রেখেছে। কাজী সাহেব এবার বলেন, তিয়াশারত চৌধুরী, আপনি কি আপনারা জান চৌধুরীকে 50,01,000 টাকা মোহরানায় ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করতে রাজি আছেন? তিয়াশা একটু থেমে চোখ বন্ধ করে ফেলে। গলা কেঁপে উঠছে, কিন্তু ঠোঁট কাঁপছে না। কবুল। এই 3 বার উচ্চারণের পর হল ঘরে যেন আলোকরেখা ছড়িয়ে পড়ল। সবাই একসঙ্গে বলল, মাশাল্লাহ, নিকাহ মোবারক। তারপর কাজী সাহেব ঘোষণা দিলেন, আজ ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী আপনারা জান চৌধুরী এবং তিয়াশারত চৌধুরী বৈধভাবে স্বামী স্ত্রী হিসেবে গৃহীত হলেন। আল্লাহ তাদের দুজনের মধ্যে বরকত দান করুন।
বাকি সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন বাসে যাওয়ার জন্য দাঁড়ি, ঠিক তখনই জায়ন তিয়াশার হাত ধরে সোজা গিয়ে দাঁড়ালেন মেহজাবিন বেগমের সামনে। তিয়াশার হাতটা তখনও জায়নের শক্ত মুঠোয় বাঁধা। বিয়ের কাবিন নামে সই দেওয়ার সময় ছেড়েছিল কেবল একটুখানি, তাও যেন নিজের ইচ্ছেতে নয়, জোর করেই। যেন বেশ বিরক্ত কণ্ঠে বলল, মা, হয়ে গেছে বিয়ে, এবার আমি যাব আমার বউ নিয়ে। মেহজাবিন বেগম ভোর কুচকে তাকালেন। হয়েছে মানে? এখন অনেক নিয়ম, এত ব্যস্ত কিসের? যেন মনে মনে মুখ চেপে হাসলো। এই ব্যস্ততার কারণ তোমাকে বললে হয়তো এখনই বেহুশ হয়ে পড়বা মা। এমন ভাব করে গলা খাকারি দিয়ে বলল, ওকে, তোমরা করো তোমাদের নিয়ম নীতি, আমি আর পারছি না তোমাদের এই নিয়ম নিতে। আমি আমার বউ নিয়ে গেলাম, দেখি কে আটকায়। এ বলে তিয়াশার হাতটা এমনভাবে টান দিল যেন বিয়ে করেছে 1 মিনিট আগে আর বাসর রাতটা 1 মিনিট পরেই। তিয়াশা প্রায় অর্ধেক জড়সড় হয়ে লজে ফিসফিস করে বলল, এভাবে টানতেছেন কেন? পড়ে না যাই সবার সঙ্গে। জান তাকিয়ে চোখে এমন একটা রুড দৃষ্টি ছিল যেন সেই এখন আইন, সেই বিচার। তারপর ঠান্ডা গলায় বলল, একদম চুপ, এখন থেকে সকাল পর্যন্ত আমার কোনো কাজে বাধা দিবি না। সকাল থেকে আবার তোর কথা সব শুনবো। এদিকে পেছন থেকে মেহজাবিন বেগম হাঁক দিয়ে বলেন, আরে দাঁড়া, বাসার চাবি তো নিয়ে যা। জান শুনল না, দেখল না। তিয়াশা এক হাতে তার লেহেঙ্গার ওড়না সামলাতে ব্যস্ত, আর এক হাতে জায়নের কবজি ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত। দুটো ধাপ পরেই বাইক। জায়ন হেলমেটের এক হাত তুলে বাইকে বসালো তিয়াশাকে, নিজেও এক লাপে উঠে বাইক স্টার্ট দিল। পেছনে তিয়াশা এক হাতে আঁচল, আরেক হাতে জায়নের জামা চেপে ধরেছে। মুখে লজ্জায় বুকের ভিতর দুরু দুরু, আর জায়ন মুখে বিশাল আত্মতৃপ্তি। বকি নিয়ে চলেছে সে নতুন জীবনের প্রথম রাতের দিকে। খানিকটা পথ পেরিয়ে তিয়াশা ধীরে গলা নামিয়ে বলল, এই রাস্তা তো ওই বাসার দিকে নয়, মানে এটা তো বনানীর রাস্তা। জায়নের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা। হুম। তিয়াশা একটু সোজা হয়ে বসে বলল, কিন্তু আমরা তো মানে ওই বাসায় যাওয়ার কথা ছিল, এদিকে কেন? জায়ন হালকা গ্যাস টিপে দিয়ে চোখের কোণে তীব্র হাসি মেখে বলল, রাতে তো চিৎকার বাসার লোক নিতে পারবে না, তাই যদি তুই লজ্জায় পড়তে না চাস আমি ওই বাসায় যেতেও রাজি। আমার তো লজ্জা শরম নেই, তুই জানিস। ওই বাসায় গেলে কেউ ঘুমাতে পারবে না। তিয়াশা হা করে তাকিয়ে রইল, চোখ বড় বড় হয়ে বলল, আপনার কি সত্যি লজ্জা নেই? যেন আবারও এক ঠোঁটে কামড় দিয়ে বলল, আমার লজ্জা তো তুই 3 বছর আগেই কেড়ে নিয়েছিস। এখন থেকে শুধু তোকে নিয়ে অসভ্যতা করাটাই আমার পবিত্র কাজ মনে হবে। তিয়াশা লজ্জা আর রাগে হাত বাড়িয়ে জায়নের পিঠে জোরে চিমটি কাটল। আপনাকে দেখলে অসভ্যরাও বলবে ভাই আমরা ভুলে জন্মাইছি। জায়ন হো হো করে হেসে উঠল। চল, তোর চোখে আজকে প্রমাণ করে দিই অসভ্য মানে কি। অমনি বাইকের গতি আরও বাড়িয়ে দিল। তিয়াশা ভয়ে জায়নকে চেপে ধরল। জায়ন নিয়ে চলল তাকে সেই অচেনা ঠিকানায়, যেখানে রাতে নিস্তব্ধতা কেবল একজনের দম বন্ধ হওয়া চিৎকারে জেগে উঠবে। জায়ন দরজার লক ঘোরাতেই তিয়াশা থমকে দাঁড়িয়ে গেল। ঘরের ভিতরে পা রেখেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল চারপাশে। আলো আধারের ঘরটাই ছড়ানো হাজারো ফেয়ারি লাইট। সাদা গোলাপি পর্দা নরম করে লাগছে আলো। মেঝেতে ছড়িয়ে সাদা গোলাপের পাপড়ি, বাতাসে মিশে থাকা সুগন্ধি ফুলের গন্ধ, যেন কোনো সিনেমার সেটে ঢুকে পড়েছে সে। তিয়াশার বুক কাঁপছে, শরীরে অচেনা শিহরণ, মনে অজানা গতি। গলা শুকিয়ে এসেছে, ভিজে এক ফোঁটা লালা যেন নেই, জিভে এক ফোঁটা লালা যেন নেই। হঠাৎই কিছু না বলে রান্নাঘরের দিকে ছুটে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেতে শুরু করলো। হঠাৎই পেছন থেকে শক্ত এক বাহু জড়িয়ে ধরল তিয়াশার উন্মুক্ত বাঁকানো ঢেউ খেলানো মেধিন কোমর। তিয়াশার শরীর যেন মুহূর্তে কেঁপে উঠল। শুনুন, মুখে এনে শেষ করতে পারল না, সেই মুহূর্তে জায়নের মুখ গুজে গেল তিয়াশার গলার কাছে। ঘাড়ে হালকা ভেজা চুম্বন এঁকে দিল। গরম নিঃশ্বাসে জড়সড় হয়ে গেল সে। তিয়াশার হাত কাঁপতে কাঁপতে পানির বোতলটা পড়ে গেল মেঝেতে। চোখ বন্ধ করে একটা চাপা গঙ্গানি বেরিয়ে এলো ওর মুখ থেকে। ফ্রেশ হয়নি তো? যেন হালকা হাসকি সুরে কিন্তু গলায় অসহ্য উত্তাপ নিয়ে বলল, আমি আর পারছি না কিটি, পরে হবি।
এখন তোকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। তিয়াশা নিঃশ্বাস বন্ধ করে ফেল। কিছু মুহূর্তের জন্য ভয় আর অচেনা শিহরণ দুটো একসঙ্গে অনুভব হচ্ছে। যেন এক টান দিয়ে তিয়াশা লেহেঙ্গার ওড়না খুলে দিল, নিজের দাঁত দিয়ে খুলে দিল তিয়াশার লেহেঙ্গার ব্লাউজের পিছনের দড়ির গিঁটগুলো। তিয়াশা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। এক অজানা কাঁপুনি ওকে গ্রাস করেছে। মাথা উঁচু করে নিজেকেই সামলানোর চেষ্টা করছে। জায়নের ডান হাতটা হঠাৎই পেছন থেকে তিয়াশার কোমরের নিচে গিয়ে এমন এক ভরসাহীন জোরে চেপে ধরল যে ওর নিঃশ্বাস আটকে গেল মুহূর্তেই। চোখ মেলে কিছু বোঝার আগেই জায়নের বাম হাত ওর গলার ঠিক নিচে এসে চুলের মুঠোয় শক্ত করে ধরে ওকে ঘুরিয়ে দেয় ফ্রিজের গায়ে ঠেসে। আর ঠিক তখনই ঠোঁটের কোণ থেকে শুরু করে গালের পাশ দিয়ে গলা বরাবর নামতে থাকা চুম্বনগুলো ঝড়ের মতো বৃষ্টি নামে শরীর জুড়ে ওর কাঁধ থেকে ব্লাউজ সরে গিয়ে সেখানে প্রায় অর্ধেকটা খুলে পড়েছে। শ্বাসগুলো ঘনিয়ে এসে তিয়াশার বুকে ঢেউ তুলছে এবং তিয়াশা নিজেকে সামলানোর আগেই এক ঝটকায় যান তিয়াশাকে কোলে তুলে বসিয়ে দিল কিচেনের মার্বেলের স্ল্যাবের উপর। তার মুখটা তিয়াশার খুব কাছে এনে এক অদ্ভুত উত্তেজনায় ফিসফিস করে বলল, তোর চুলে আমি রাত কাটাতে চাই, ঘুমাতে না জেগে থাকতে চাই, তোর নিঃশ্বাসে গুনে গুনে প্রতিবার তোর নাম বলতে চাই। আর যখন তুই না বলবি তখন আমি তোর চোখে তাকিয়ে শুধু বলবো, আমার হয়ে না বলার অধিকার তুই হারিয়েছিস। এই বলে যান নিজে হামলে পড়ল তিয়াশার ঠোঁটের উপর। কিছুক্ষণ ঠোঁটের উপর নিজের অধিকার চালানোর পর যান নিজের ঠোঁট তখন তিয়াশার ঘাড়ের এক পাশে রেখে দাঁত বুজে হালকা কামড় বসিয়ে দিচ্ছে আর নিঃশ্বাসে ভরা একটা গর্জনের মতো শব্দে বলে উঠছে কিছু, যা তিয়াশার রক্ত জমিয়ে দেয়। এরপর একটু দেরি না করে দু হাতে ওকে কোলে তুলে নিয়ে সোজা সোফার ঘরে হাঁটতে থাকে। পায়ের শব্দ যেন নিঃশব্দ দাবানলের মতো ঘরের নিস্তব্ধতা চিরে যাচ্ছে। আর যেন ওকে নরম গতির ওপর এমনভাবে ফেলে দেয় যেন এটা ভালোবাসা নয়, এটা একটা অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আর সেই যুদ্ধের শুরুটা ও করেছিল রান্নাঘরের ধোয়া থেকে। এখন সেই আগুন ছড়াবে শরীরের প্রতিটা কোণায়। জায়নের চোখ তখন কামনা উত্তেজনায় আগুন ছড়িয়ে পড়েছে। শ্বাস ভারী হয়ে উঠছে। একটানে খুলে দিল নিজের পর্ণের শেরওয়ানি, যার বোতামগুলো ছড়িয়ে পড়ল এদিক ওদিক। এরকম পাহাড়ের মতো মানুষটিকে দেখে তিয়াশা ভয়ে গুটিয়ে যাচ্ছে, কিন্তু শরীরে শিহরণ বলছে অন্য কিছু। তিয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভয় করছে। যেন ঝাঁপিয়ে পড়ল তিয়াশার উপর। আমি দেখতে চাই তোর ভয়। আজকে তোকে ছাড়বো না, ছেড়ে ফেলবো কিটি ক্যাট। এতদিনের দহনটা আজ ঠোঁটের আগুনে ফুঁ দিয়ে নিভাবো না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব। তোর শ্বাসের গতি আমি নিয়ন্ত্রণ করব এখন থেকে। আর কিছুই তোর নিজের থাকছে না, রাত না তোর শরীর। গলায় নামতে থাকা চুম্বনগুলো হঠাৎ থেমে গিয়ে জায়নের ঠোঁটের যখন তিয়াশার কোমরের নিচে নাভির আশপাশে নেমে এলো, তখন একটানা নিঃশ্বাস ফেলতে ফেলতে ওর ঠোঁট একবার গরম চুম্বন ছুঁয়ে ছুঁয়ে আগুন ছড়িয়ে দিতে লাগলো নরম ত্বকের উপর। মাঝে মাঝে ঠোঁট থেকে দাঁত বুঝে হালকা করে কামড় বসাচ্ছে, যেন ও নিজেও আর নিজের পাগলামি সামলাতে পারছে না। ঠিক তিয়াশার শরীর যেন কেঁপে উঠছিল। তাদের মুখ থেকে ঘন নিঃশ্বাসে মিশে থাকা অধিকার, কামনা আর আগুনে পোড়া ভালোবাসা এক পলকে অসহ্য করে তুলছিল। আর জায়ন তখন গলার ঠিক নিচে কণ্ঠনালীর পাশ বরাবর ঠোঁট চালিয়ে একটা পর একটা চুম্বন দিতে দিতে ভারী করে শ্বাস ফেলছিল ওর গায়ে। সারা গায়ে চলছে হাতের খেলা, আর ওর ত্বকের ও নিজের অস্থিরতা গলিয়ে দিতে চাইছে, যেন আজ রাতের পরে তিয়াশার শরীর আর ওর মাঝখানে কোনো সীমা থাকবে না। সব মুছে যাবে শুধু একবার ত্বক ছুঁয়ে ত্বকে মিশে যেতে পারলে। একটানে খুলে দিল তিয়াশার গায়ের গহনা, ছুড়ে দিল পরনে লেহেঙ্গা আর ব্লাউজ। তিয়াশা লজ্জে গুটিয়ে নিল নিজেকে, হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে নিজেকে। চোখে ভয় লজ্জা মিশে গিয়ে একাকার। এরপর যান নিজের শেষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। তিয়াশাকে এইভাবে দেখে মুখ থেকে একটাই বাক্য বের হলো, You are too much beautiful, Kitty. You look like mine. একটা নিঃশব্দ দাহ, একটানা কাঁপুনি। যেন তার এই মস্ত বড় শরীরে ছোট্ট শরীর তিয়াশাকে কোলে তুলে উপরে গিয়ে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল।
এক ধাক্কায় ঘরে ফেয়ারি লাইটের আলো বিছানার কারুকার্য করে সাজানো নানান রকমের সাদা ফুল দিয়ে সেই বিছানায় ছুঁড়ে দিল হালকা করে তিয়াশাকে, যার নিজে একটু ঝুঁকে তিয়াশার কানে কাছে গিয়ে হাসকি স্বরে বলল, Babe, I will be gentleman for you in your life, but I will not gentle on our bed, my kitty cat. তিয়াশার গলা শুকিয়ে আবারও কাঠ হয়ে উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কাপা কণ্ঠে বলে উঠল, মানে যেমন গলায় একরাশ মাদকতা নেশানি তিয়াশার দিকে এগিয়ে বলল, কাছে আয়, বুঝিয়ে দিচ্ছি। বাঘের বাচ্চা বলিস না আমাকে। আজকে দেখাবো বাঘেরা কি করে শিকার করে। আজকে দেখাবো বাঘের হিংস্র ভালোবাসা। এই বলে পুরোই ঝুঁকে পড়ল। সারা ঘরে ছড়িয়ে পড়ছে এক সুন্দর ফ্রেগেন্স। জানালার থাই গ্লাস ভেদ করে আসা চাঁদের আলো পড়ছে তিয়াশার কাঁধের হাড়ে। সেই হাড় বারবার ওর ঠোঁট দিয়ে নামতে নামতে যেন তীব্র গতিতে নিঃশ্বাস ফেলছে, যেন সব শব্দ থেমে গেছে, কেবল শরীরের স্পর্শই ভাষা। হৃদস্পন্দনে ধাক্কা যেন বিছানার চাদর কাঁপিয়ে দিচ্ছে। এক হাত দিয়ে ওর দু হাতের কবজি চেপে ধরে যেন যখন গায়ের ওপর ঝুঁকে পড়ল, তখন তিয়াশা চোখ বন্ধ করে শুধুই নিঃশ্বাস নিয়েছিল। ঠোঁট অল্প ফাঁকা, বুক ওঠানামা করছিল ধীরে ধীরে, যেন মিলনের আগের নিঃশব্দ অস্থিরতা। শরীর আর আত্মা তখন একসাথে ফেটে পড়ার ঠিক আগের ক্ষণ। তিয়াশার ঠোঁটের কোণে জমে থাকা কম্পনটুকু গিলে নিয়ে জায়নের চোখের উপর ঝুঁকে পড়ল। এক হাতে ওর চুলের মুঠো শক্ত করে ধরে মুখটা পিছনে হেলিয়ে দিল, অন্য হাতে ওর কোমরের ঘূর্ণিতে আঙ্গুল চালিয়ে নিজের ঠোঁটে নামিয়ে দিল এমন এক চুম্বন, যা শব্দহীন কিন্তু বীভৎস রকম আবেগী। তারপর তার শরীর নিজের তলায় টেনে নিয়ে ওর বুকের উপর ভর দিয়ে একটানা ঠোঁট চালাতে লাগলো। ঘাট থেকে বুক পর্যন্ত ভিজিয়ে দিয়ে রেখে দিল অজস্র চিহ্ন। শ্বাসগুলো ভারী হয়ে বিছানার চাদর ছিঁড়ে দেওয়ার মতো ঘন হয়ে উঠছিল। আর তিয়াশা তখন চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে দিচ্ছিল এক একটা কাঁপুনির মতো। ঠিক সেই মুহূর্তে যেন ওর হাত দুটো মাথার পাশে আটকে নিজেকে মিশিয়ে দিল এমন এক তীব্রতায়, যেখানে চাদর ভিজে উঠছিল নিঃশব্দ কান্না, অস্পষ্ট হাহাকার আর ভালোবাসার সর্বনাশা দাবিতে। এবং মিলনে সেই মুহূর্তে ওরা কেউ আর আলাদা ছিল না। ওদের শরীর গলে গিয়ে এক হয়ে যাচ্ছিল ধীরে ধীরে ধকধকে এক আগুনে। এই মুহূর্তটা অনেক নরম, আবেগী এবং পাষাণ ভালোবাসার দখলে বন্দি এক মেয়ে। তিয়াশার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি, যে আর পারছে না। শরীর অবশ, চোখ অন্ধকার, তবু ছেড়ে দিচ্ছে নিজেকে। আর এই চার দেওয়ালে বেজে উঠছে তিয়াশার কান্না, চাপা চিৎকার আর জায়নের গঙ্গানি। রাত কত দূর গড়িয়েছে কেউ জানে না, শুধু জানে তিয়াশার চোখ বুজে আসছে। শরীর যেন নিজের ওজনই গলে গিয়ে চাদরের সঙ্গে মিশে যাচ্ছে। বুক ওঠানামা করছে ভেঙে পড়া নিঃশ্বাসে, উরু কাঁপছে প্রতি মুহূর্তে। পিঠ ঘেমে একাকার, গলার আওয়াজ আর বেরোচ্ছে না। ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ আটকে গেছে। আর জান তখনও থামেনি। তার বুকের উপর ঝুঁকে ওর চোখে চোখ রেখে ঠোঁটে চেপে ধরে এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে যেন আজ রাতেই শেষবার পাচ্ছে তাকে। তিয়াশা অস্পষ্ট গলায় ফিসফিস করে, আর পারছি না বলতে চাইলেও শব্দ বের হয় না। আর ঠিক তখনই জান এর হাত দুটো উপরে তুলে বিছানায় আটকে ফিসফিসিয়ে বলে ওঠে, বউ, তুই যদি আর একটু কাঁপিস, আমি এরপরে আবারও শুরু করব। আর তিয়াশা কাঁপে শুধু ভয়ে না, ভালোবাসে না। সে নিজেও জানে না, শুধু জানে ওর শরীরটা আর নিজেকে বহন করতে পারছে না। তবু জায়নের ভালোবাসায় বারবার নিজেকে তুলে দিচ্ছে, যেমনটা ভালোবাসে পুড়ে যাওয়া মেয়েরা করে। চৌধুরী বাসায় সকাল হতে শুরু হয়েছে হইচই আর রান্নাবান্নার ধুম। রান্নাঘরে তখন যুদ্ধকালীন প্রস্তুতি চলছে। বড় বড় ডেকচি, হাঁড়ি পাতিলের তালে যেন পুরো বাসা কাঁপছে। চুলার একদিকে ফুটছে সুগন্ধি কাঁচা ঘি দিয়ে রান্না হওয়া বাসমতি চাউলের পোলাও। তার পাশের হাঁড়িতে বসানো মাটন কোরমা, পেঁয়াজ আদা রসুনের মশলার ঘ্রাণে মুখে জল এসে যায়। আরেক পাশে এক হাঁড়ি গরম দুধে কিশমিশ বাদাম দিয়ে তৈরি হচ্ছে জর্দা। রুহিনা বেগম নিজে দাঁড়িয়ে দেখছেন কাচ্চি বিরিয়ানি ডেকচি। পোস্ত, জাফরান এবং মাংসের স্তরে স্তরে হাতে ছোঁয়া। এক কোণে বড় থালে সাজানো হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজি।
রায়ান বলেই উঠেছিল। তাও যেন যথেষ্ট না, মেহজাবিন বেগম নিজে দাঁড়িয়ে সালাদ বানাচ্ছেন আর পাশ থেকে খালারা বলছেন, নতুন বউ দেখতে আসলাম, নতুন বউ কই? যতই বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হোক না কেন ছেলের, তাই ফোনের উপরে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু জায়ন ফোন ধরছে না। নতুন বউ তো আর রোজ আসে না, একা একা দেখতে হবে এমন তো নয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো মুখিয়ে আছে এক নজর দেখবে বলে। চৌধুরী পরিবারের সবাই গত রাতেই যখন লক্ষ্য করেছিল জায়ন বাসায় আসেনি, তখনই ইউভি জানিয়ে দিয়েছিল যে জায়ন বনানীর বাসায় গেছেন। সবাই খুব ক্লান্ত ছিল, তাই আর তেমন কিছু না বলেই যে যার ঘরে ফিরে গিয়েছিল। কিন্তু সকাল থেকে পরিস্থিতিটা একটু অস্বস্তিকর হয়ে উঠেছে। ঘড়িতে তখন প্রায় 10টা বাজতে চলেছে। এদিকে বাসায় এত মেহমান, এদিকে জায়ন ফোনটাও ধরছে না। এত বেলা পর্যন্ত জায়ন ঘুমায় না, সবাই তা জানে। তবুও একাধিকবার ফোন করেও কেউ ওর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাওসান সাহেব তখন সোফার পাশে দাঁড়িয়ে পত্রিকা উল্টাচ্ছিলেন। হঠাৎই মেহজাবিন বেগম চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, ভাই, তুমি আর ইউভি একটু দেখে আসো না, ছেলে মেয়েটার কোনো বিপদ টিপদ হলো না তো? ফোনে ধরছে না। ইউভি তখনই ঠান্ডা গলায় বলল, বড় আম্মু, ভাইয়া হয়তো ঘুমাচ্ছে, কাল রাতে অনেক দেরি করে ফিরেছে তো, উঠলে ঠিক ফোন করবে। রুহিনা বেগম চট করে বলে উঠলেন, আরে তাই বলে ফোন তো ধরবে? ঘুমের মধ্যেও তো মানুষ রিং শুনতে পায়। ইউপি একটু অস্বস্তি বোধ করছিল। সে তো জানে এখন ওদের কিছুটা সময় দেওয়া উচিত, কিন্তু বড়দের সামনে সেসব বোঝানোর সময় না। ওর ঠোঁট কেঁপে উঠল কিছু একটা বলার মতো, কিন্তু থেমে গেল। তাওসান সাহেব তখন গলা খাকারি দিয়ে বলেন, আচ্ছা ভাবি, আর ঘন্টাখানেক দেখি, এরপরে যদি ফোন না ধরে আমরা গিয়ে দেখে আসবো। সবাই তাওসান সাহেবের কথায় সম্মতি জানালেন, তবু কারো কারোর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রান্নাঘর থেকে গুনগুন রান্নার গন্ধ আসছে। ঘর ভর্তি অতিথিদের উপস্থিতিতে সবার মুখে যদিও ব্যস্ততার ছাপ, তবুও কোথাও যেন এক অজানা অস্বস্তি বাতাসে ঘন হয়ে উঠছে। বেলা চড়ানো সকালটা ছিল নিঃশব্দ। জানালার ফাঁক গলে ঢুকে পড়া রোদের রেখা ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল। রাতের উন্মাদনা এতটাই গভীর ছিল যে আজ সকালেও তার দাগ লেগে আছে ঘরের প্রতিটি জিনিসে। বিছানার মাথার দিকের হেডবোর্ডে ভাঙ্গা দাগ পড়েছে, যেন গত রাতের অস্থিরতা তার চিহ্ন রেখে গেছে। সহ্য করতে পারেনি তার আগুনে উন্মাদনা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের অন্তবাস ও গোলাপের পাপড়িগুলো, আজ যেন নিস্তব্ধ সাক্ষী একটা উষ্ণ রাতের বেসামাল কবিতা হয়ে। আর বিছানার চাদরে ভাজে ভাজে এখনও আটকে আছে ভালোবাসার থরথর কাঁপন। তিয়াশার শরীরে রয়ে গেছে সেই উগ্র ছোঁয়ার অবশিষ্ট জ্বালা, ঘাড়ে কাঁধে আর নরম পিঠের ভাজে ভাজে লালচে দাগ, আর গায়ে মাথায় ঝুলে আছে সেই রাতের গন্ধ। জায়নের ছায়া যেন তাকে এখনও বিছানা থেকে বেরোতে দিচ্ছে না। বিছানার এলোমেলো চাদর, তিয়াশা বিছানার এক কোণে গুটিয়ে পড়ে আছে। মুখ ফুলিয়ে দুষ্টু রাগে নিঃশব্দে কান্না লুকিয়ে রাখছে। পরনে কিচ্ছু নেই, শুধু পাতলা কমফোর্টারটা জড়িয়ে নিজেকে আড়াল করে রেখেছে, যেন নিজের শরীরটা থেকেও নিজেকে লুকাতে চায়। অথচ জায়নের হাতটা এখনও তিয়াশার উদরের উপর শক্ত করে আঁকড়ে আছে, যেন কিছুতেই যেতে দেবে না। আর জায়নের মুখ তিয়াশার গলায় গুজে রেখেছে, একেবারে নিঃশ্বাসের কাছাকাছি মুখ গুজে ঘুমাচ্ছে, যেন ওর নিঃশ্বাসে এই গন্ধে শান্তি খুঁজে পেয়েছে অসভ্য বাঘের বাচ্চা। এমনভাবে ঘুম যেন বহু বছর পর শান্তি পেয়েছে পুরুষটা। মাঝরাত পেরিয়ে একেবারে ভোরের দিকে যেন ওর উন্মাদনার উত্তেজনা থেকে মুক্তি পেয়েছে তিয়াশা। কিন্তু তিয়াশা পড়ে আছে যেন জড় পদার্থের মতো, মন আর শরীর দুটোই নিস্তেজ। চোখ বুঝতে পারছে না ব্যথায়, ঠোঁট কামড়ে নিজেকে সামলে রেখেছে, কিন্তু মনে মনে ঝড় তুলছে একের পর এক গালি। প্রতিটা অভিমানে গলে যাচ্ছে হৃদয়, বিড়বিড় করেই যাচ্ছে, বজ্জাত লোক আমায় এত কষ্ট দিয়ে শান্তিতে ঘুমোচ্ছে, আর একটু কর শখের পুরুষকে বিয়ে, আর একটু হাঁস বাসরের কথা বলে অসভ্য লোক, এই জন্য এই বাসায় নিয়ে এসছে। রাগে ঠক ঠক করে কাঁপছে ওর শরীরটা, যদিও কাঁপার শক্তি নেই আর। তবু একটা শেষ চেষ্টায় জায়নের হাতটা সরতে গেল কোমর থেকে, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ। শরীরে যেন একটা নারীর আত্মার চেয়ে ক্লান্ত একটা ছায়া পড়ে আছে শুধু। ঠিক তখনই জায়ন একটু নড়ে ওঠে, অস্পষ্ট গলায় বলে উঠল,
বেব, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম হেভেন রাইট নাও। তিয়াশার কানে কথা ঢুকতেই মাথার ভেতরটা গরম হয়ে গেল। ওর ভেতর জমে থাকা ক্ষোভ এবার আর চুপ করে থাকলো না। বহু কষ্টে দম টেনে একটুখানি জোরে বলে উঠল, অসভ্য লোক সারা রাত আমাকে জ্বালিয়ে এখন হ্যাভেন দেখছে। আগে জানলে কখনো বিয়েই করতাম না আপনাকে। কথাটা ছুরি হয়ে ছুঁড়ে দিল ওর দিকে। শব্দে সেদ পড়ে জায়নের ঘুমে। চোখ আধো মেলা, ঘুমু ঘুমু স্বরেই বলে, কি বললি? তিয়াশা মুখ ঘুরিয়ে দিল অন্যদিকে, ঠান্ডা স্বরে বলল, যা শুনেছেন তাই বলেছি, এবার হাতটা সরান। জায়ন চোখটা একটু ভালো করে মেলে একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি যদি জানতাম আমার বউয়ের বিয়ের আগেই সবকিছু জানার ইচ্ছা, তাহলে তো বিয়ের আগে একটু ভালো করে ট্রায়াল দেখিয়ে দিতাম। তিয়াশা মাথা চাপড়াবে না নিজের গলা নিজেই টিপে ধরবে বুঝতে পারছে না। শুধরে যান অসভ্য লোক। হঠাৎ জায়নের হাতের বাঁধন শক্ত আর তিয়াশার শরীরটা তার দিকে আরও খানিকটা গলে এলো। কোমরের কাজটা এক ঝটকে ওর শরীরের আরও কাছে টেনে নিল সে। ঠিক তখনই জায়নের উন্মুক্ত উষ্ণ বুকটা ঠেকে গেল তিয়াশার নরম পিঠে। তিয়াশা মূর্তি চমকে উঠল, ভয়ের ছায়া ছেয়ে গেল চোখে। কাপা কণ্ঠে ধীরে ফিসফিস করে বলে উঠল, আবার কি করছেন? যেন মুখ গুজে দিল তিয়াশার গলার পাশে। এখন নাক দিয়ে গভীর শ্বাস নিতে নিতে ওর চুলের ভিতর ডুবে যেতে যেতে নিচু স্বরে শীতল কণ্ঠে বলল, মন তো চাইছে অনেক কিছু করতে, কিন্তু আমার বাচ্চা বউ আমায় এখন সহ্য করতে পারবে না, তাই থেমে আছে। এদিকে শুধরাতেও পারবো না। আগে জানতাম আমার বাচ্চা বউ মায়াবী সুন্দরী, কিন্তু এখন দেখছি আমার বউ সো হট, যাকে দেখে বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তিয়াশা মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করে ফেল। জায়নের কণ্ঠে ঠান্ডা আগুন। সে আবার একটু থেমে আবারও নিচু গলায় কানের কাছে মুখ এনে নিস্তব্ধতা ঘরের মাঝে শীতল হুমকির মতো ফিসফিস করে বলল, কিন্তু বিয়ে নিয়ে যদি আর একবারও কোনো কথা শুনি, এর থেকেও খারাপ কিছু উপভোগ করাবো, যা হবে খুব ভয়ঙ্কর। সেটা আপনার ধারণার বাইরে, মিসেস আবরার। জায়নের কথাই তিয়াশা মুহূর্তে চুপ হয়ে গেল। ভয়ে কুটিসুটি হয়ে শরীরটা আরও সেটে নিল নিজের ভেতরেই। কিন্তু তবু সেই চুপ করে থাকা অভিমানের মাঝে এক ফোঁটা সাহস খুঁজে নিয়ে ধীরে বলল, এর থেকেও ভয়ঙ্কর কিছু থাকতে পারে নাকি? জায়নের ঠোঁটে একটু বাঁকা হাসি ফুটে উঠল। ওর আঙ্গুল তখন তিয়াশার উন্মুক্ত শরীরের উপর ছুঁয়ে ছুঁয়ে খেলছে, যেন জানে এই খেলায় ওরই নিয়ন্ত্রণ, শুধু ছোঁয়া নয়, অনুভবও। দেখতে চাস? জায়ন গলার নিচু স্বরে বলে উঠল, ঠোঁটে খেলা করা সেই নিষ্ঠুর কোমলতা। এক্ষুনি দেখাতে পারি, কিন্তু তারপর তোর কি হবে সেটা কিন্তু আমি জানি না, কিটি। তিয়াশার গলা শুকিয়ে কাট। ভয়ে আর অপমানে আর একটা শব্দ বের হলো না ওর মুখ থেকে। কিছুক্ষণ নীরবতা। এই অবস্থায় নিজেকে আটকে রাখতে তীব্র অস্বস্তি হচ্ছিল তিয়াশার। অবশেষে নিঃশ্বাস চেপে ধীরে বলল, সরেন, আমি ফ্রেশ হব। কাঁপাতে জায়নের হাত সরতে গেল, কিন্তু ব্যথায় শরীর অবশ্যই এসেছে। উঠতেই পারল না ঠিক মতো। ঝাঁপিয়ে পড়ার আগে এবার চোখ সরাসরি জায়নের দিকে তাকিয়ে ফেলে বলল, আপনি পশুর থেকেও অধম। জায়ন এবার আর কিছু বলল না, শুধু ঠোঁটে সেই চেনা মুচকি হাসি। বিছানা ছেড়ে ধীর পায়ে এসে দাঁড়ালো তিয়াশার সামনে। তিয়াশা ওর এমন উলঙ্গ উপস্থিতিতে তাড়াতাড়ি চোখে হাত চাপা দিল। ওর বুকের দিকে আর তাকানো যায় না। চোখের সামনে দাঁড়িয়ে আছে জায়ন, চুল এলোমেলো, শ্যামলা ফর্সা টিমড করা মসৃণ উজ্জ্বল ত্বক, সিক্স প্যাক অ্যাবস, বুকে সেই রহস্যময় ট্যাটো, আর শরীরে বিন্দুমাত্র একটা কালো হাফ বক্সার। জায়নের চোখে তখন শুধু কিছু পেয়ে যাওয়ার অনুভূতি ও পজিটিভ ভালোবাসার মিশ্র রসায়ন। সে হঠাৎ একটু নিচু হয়ে এলো। তিয়াশা চমকে উঠল। এক সেকেন্ড ওকে কোলে তুলে নিল জায়ন। লজ্জায় লাল হয়ে গেল ও। চোখ বন্ধ করে কাপা স্বরে বলল, কি করছেন? জায়ন কোনো উত্তর দিল না। নির্বিকার মুখে সোজা ওকে নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। ওয়াশরুমের ভেতরে জায়ন জাকুজিতে বসে পড়ল তিয়াশাকে নিয়ে। ঠান্ডা জল ছুঁয়ে যেতে তিয়াশার কাপা শরীর আরও কুকড়ে গেল জায়নের বুকের মধ্যে। জলের ছোঁয়ে জায়নেরই করা ক্ষতগুলো এক এক করে জ্বলে উঠল তিয়াশার গায়ে। নিঃশ্বাস আটকে এলো যন্ত্রণায়। তখনই জায়নের মনে প্রথম একটা ধাক্কা লাগলো। নিজের তৈরি দাগগুলোতে ওর বউ যেভাবে ছটফট করছে তা দেখা একরকম নিষ্ঠুর শাস্তির মতো। তার বুকের মধ্যে কোথাও একটা ভেঙে পড়ল, কিন্তু মাথার ভেতর তখনও আগুন। চোখ দুটো লাল, শ্বাস ভারী। নিজের হাতেই তৈরি
ছায়ার মতো অবস্থা। একদিকে অপরাধবোধ, আরেকদিকে এক উন্মাদ পজিটিভ ভালোবাসা। সে ধীরে ধীরে তিয়াসের কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তিয়াসা নিঃশব্দে বসে আছে জাকুজিতে, জায়নের কোলের উপর তার বুকের আশ্রয়ে। কি বলবে, কিভাবে বলবে, কিছুই মাথায় আসছে না। জায়নের হাত দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে পানি ওর উন্মুক্ত শরীরে। সাবধানে যত্নে তিয়াসা চোখ বন্ধ করে নেয়, যেন ছোঁয়া না দেখে অনুভব করতে চায়। তারপর হঠাৎ জল পড়া থেমে গেল। চোখ মেলে নিচের দিকে তাকালো তিয়াসা, আর চোখ আটকে গেল জায়নের বুকের পাশে সেই ট্যাটুতে। অচেনা ভাষা, অদ্ভুত কারোকালি লেখা, কিন্তু কেমন যেন টানে তাকে। তিয়াসা নিঃশব্দে হাত বাড়িয়ে ওর বুকে নিজের আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল ট্যাটুর উপর। তুলতুলে আঙ্গুলে স্পর্শ হতে জায়নের সারা শরীর কেঁপে উঠল। মুঠি শক্ত করে চোখ বন্ধ করে নিজেকে সামলাতে মুখ ঘুরিয়ে নিল সে। তিয়াসা অবাক হয়ে ওই দিকেই তাকিয়ে থাকলো। তারপর নিঃসন্দেহে কৌতূহল নিয়ে বলল, এখানে কি লেখা? জায়ন ধীরে ধীরে চোখ খুলল, মুখ ফিরিয়ে ওর দিকেই তাকিয়ে গলা নিচু করে উত্তর দিল। তিয়াসার ভেজা চুল গলা ছুঁয়ে পড়ছে, কপালে জলের ফোঁটা ঝরছে। উন্মুক্ত শরীর জায়নের করা চিহ্নে বিন্দু বিন্দু পানি যেন আরও চমকে উঠছে। মায়াবী চোখ, তাপ মেশানো সৌন্দর্য। এই মুহূর্তে তিয়াসাকে স্বপ্নের মতো লাগছে জায়নের চোখে। আর এই রূপে এই মেয়েকে দেখার একমাত্র অধিকার শুধুমাত্র আবরার জায়ন চৌধুরীর। আর এই মায়াবী রমণী শুধুমাত্র তার। সে নরম গলায় জিজ্ঞেস করল, এটা কোন ভাষা? জায়নের ঠোঁট শুকিয়ে এলো, গলা কাঁপছে। ওর চোখে চাপা উন্মাদনা, ভালোবাসা আর এক ধরনের স্বীকারোক্তির ঘন ছায়া। শেষমেশ ধীরে ফিসফিস করে বলল, ইতালি ভাষায় লেখা আমার রোদ। তিয়াসা স্তব্ধ। এক মুহূর্তে যেন সব অভিমান, ব্যথা, আতঙ্ক গলে পড়ল সেই এক কথাই। জায়নের গলা ভারী হয়ে এলো, যেন নিজের বুকের গভীর থেকে তুলে এনে সত্যটা ফাঁস করল। এই কথা শোনা মাত্রই তিয়াসার চোখ ভরে উঠল জলে। হাতটা এখনও জায়নের বুকে। সে চোখ তুলে তাকাতে জায়নের বুকের ভেতর যেন একটা ঝড় বয়ে গেল। হঠাৎ তিয়াসাকে নিজের আরও কাছে টেনে নিল জায়ন। হাসকি কাপা স্বরে বলল, বেব, আই এম সরি বিকজ ইউ আর ইম্পসিবল। তুই আমাকে পাগল করে দিস। তিয়াসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে, গলায় কাপা কাপা স্বর। মানে? জায়নের চোখে তখন ভর করে আছে মাদকতা। তার গলায় অ্যাডামস অ্যাপেল উপর নিচে ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী উঠছে। তিয়াসার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আই নিড ইউ রাইট নাও কিটি। তিয়াসা ভয়ে কেঁপে উঠল, তার নিঃশ্বাস ছেঁড়া ছেঁড়া। সে বোঝে জায়ন কি বলতে চাইছে, তবু বুঝেও না বোঝার ভান করে আবার বলল, না মানে জায়ন হঠাৎ এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে আনল, স্বরে স্পষ্ট আদেশ। তিয়াসা নিঃশব্দ হয়ে কাঁপছিল। সে জানে জায়ন কি করতে চাইছে। তার শরীরে আর ক্ষমতা নেই জায়নের পাগলামি সামলানোর। শরীরের সব শক্তি হারিয়ে যাচ্ছে, কিন্তু জায়নের গলা আবারও কানে বাজল। তিয়াসা কিছু না বলাতে জায়ন নিজেই ওকে কাছে টেনে নিল, নিজের উপর বসিয়ে নিল এক ঝটকায়। একটা শ্বাসরুদ্ধ চিৎকার ফেটে বেরিয়ে এলো তিয়াসার মুখ থেকে। জায়ন সঙ্গে সঙ্গে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল, যেন সেই চিৎকারের শব্দ আর যাতে না শুনতে হয়। তিয়াসার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, বুকের মধ্যে এক অজানা উত্তাল ঝড়। আবার সেই ওয়াশরুমের নিস্তব্ধতায় ভেসে উঠল জায়নের স্পষ্ট গুঙ্গানিতে। মিলেমিশে একাকার হলো দুটি শরীর ওই ঠান্ডা পানির ধারায়। পাখি, কথাটা শোন। ইউভির এইভাবে হঠাৎ করে অনুরুমে আসাই চিন্তা হতে লাগলো। এত অতিথিদের মধ্যে যদি কেউ দেখে নাই। অনু চিন্তিত স্বরেই বলল, আরে আপনি আমার রুমে কি করছেন এই সময়? কেউ দেখে ফেললে অনেক বিপদ হয়ে যাবে, জান এক্ষুনি প্লিজ। কিন্তু আজ ইউভি কিছুতেই তার হৃদ পাখির রাগ না ভাঙিয়ে এই ঘর থেকে যাবে না, যা কিছুই হয়ে যাক। ভেবেই এসেছে যে আজ তার হৃদয় পাখির ভুল ভাঙিয়েই ছাড়বে। হঠাৎ করে ইউভি অনুর হাত ধরে বলল, যাব না, আগে তুই আমার কথা শুনবি, তারপর সব হবে। কোনো একটি চমকেই উঠল। হঠাৎ করে এই মানুষটার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো? সে তাকিয়ে আছে ইউভির দিকে।
একটু ঠোঁট উল্টে শেষমেশ প্রশ্নটা করেই বসলো। বাবা, আপনার এত সাহস কোথা থেকে আসলো ইউভি ভাই? ইউভি তখন এক মায়া জড়ানো সুরে বলে উঠল। যখন হৃদয়ের পাখি নিজের জেদ ধরে বসে থাকে, ভুল বুঝে শিকার হয়, তখন অনেক কিছুই নিজেদের করতে হয়। অনু একভাবে তাকিয়ে আছে এবার ইউভির দিকে। ইউভি একটু থেমে আজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। শোন পাখি, তোর আমার এমনকি আরও অনেকের দেখা ভুল বুঝাবুঝি কতটা খারাপ হতে পারে, তাই আমি চাই না যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কের দূরত্ব বেড়ে যাক। আমি যখন তোকে বলেছি তোকে ভালোবাসি, তার মানে আমি তোকে ভালোবাসি। আমি কোনো চিটিংবাজ নই। অনেক সময় চোখে দেখা জিনিসও ভুল হয়, তা তোর ভালো করেই জানা। বোনের সঙ্গে কি হয়েছিল 3 বছর আগে। একটা সম্পর্কে বিশ্বাস অনেক জরুরি হয়, বুঝলি পাখি? যবে থেকে এই মা বাবা পরিবারের ভালোবাসার অনুভূতি ছাড়া যখন অন্য এক অচেনা অনুভূতি তৈরি হয়েছে, তা হয়েছে একমাত্র তোর জন্য। তুই ছাড়া অন্য কোনো মেয়ের ছায়াও কখনো এই মনে পড়েনি, আর কখনো পড়বেও না। একটা সম্পর্ক চাইলে মুহূর্তে ভেঙে দেওয়া যায়, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। অনু যেন মুহূর্তেই থমকে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ইউভির চোখে এই কথার মানে কতটা গুরুত্বপূর্ণ। তবুও নিজের সন্দেহ বিশদ করার জন্য বলে উঠল। তাহলে গতকাল ওই আবডালে আপনি আর নেহা আপু কি করছিলেন? ইউভি আবারও এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। তুই তো আমি বললে বিশ্বাস করবি না, তুই বরং নেহার কাছ থেকে শুনে নিস। ইউভি এই বলেই অনুর হাত ছেড়ে রুম ত্যাগ করলো, কিন্তু অনু একভাবে তাকিয়ে রইল ইউভি যাওয়ার দিকে। অনুর কেন যেন চোখ ভিজে উঠল। এদিকে ইউভি নিচে আসতেই রুহেনা বেগম রেজওয়ানকে কোলে নিয়ে অবস্থায় বলে উঠলেন। ইউভি, এখনো তো কোনো খবর আসলো না ওদের, যাবে একটু? ইউভি মাথা নাড়িয়ে বলল হ্যাঁ, সম্মতি জানালো। প্রায় ঘণ্টাখানেক পর তিয়াশার নিস্তেজ ছোট্ট দেহটা নিঃশব্দে জাকুতিতে বসে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় শুইয়ে দিল জায়ন। তার চুলে জড়িয়ে থাকা পানি টাওয়াল দিয়ে আলতো হাতে মুছিয়ে দিল, যেন এক একটা সুতোর মধ্যে নিজে গলে যাচ্ছে। তারপর নিজেরই একটা সাদা টি শার্ট তুলে পরিয়ে দিল তিয়াশাকে। তিয়াশার চোখ বন্ধ, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। শব্দ নেই, অভিযোগ নেই, শুধু নিঃশ্বাসের ভার। জায়ন এক ঝলক তাকিয়ে রইল তার দিকে। চোখে নিচে জমে থাকা ক্লান্তি, ঠোঁটে জমে থাকা না বলা কথা নামিয়ে আনলো মাথা, কপালে রাখলো এক নরম চুমু। গলা যেন কাঁপছে, নিজের স্বরে অপরিচিত লাগছে। তারপর ধীর পায়ে উঠে গেল কাবার্ডের দিকে। সাদা রঙের ব্যাগি ট্রাউজার আর কালো টি শার্ট বের করে পরে নিল নিঃশব্দে। আবারও ফিরে এসে বেডের পাশে ড্রয়ার খুলো, পেনকিলার, মেডিসিন আর একটা পিল এনে জলের গ্লাস দিয়ে ও ঠোঁটের কাছে এগিয়ে দিয়ে বলল। তিয়াশা কিছু বলল না। জায়নের কথা মতো ওষুধগুলো খেয়ে নিল। শুধু চোখের কোণে বেয়ে একটা নীরব অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল বালিশে। জায়ন সেটা দেখেও কিছু বলল না। এই মুহূর্তে শব্দগুলো ভেঙে যায়, শুধু নীরবতা বলে। হঠাৎ করেই জায়ন শুনতে পেল কলিং বেলের শব্দ। একটু অবাকি হলো, এই সময় কে? তাড়াতাড়ি করে নিচে এসে দরজা খুলতেই দেখতে পেল তাহসান সাহেব, নাজিম আর ইউভি দাঁড়ানো। এদিকে তাহসান সাহেবের চক্ষু উঠে গেল চড়ক গাছে। নাজিম আর ইউভি মুচকি মুচকি হাসছে। জায়ন মনে মনে ভাবছে এরা হাসছে কেন। একটু বিরক্তি হলো। তাহসান সাহেব গলা খাকারি দিয়ে বিস্ফোরিত চোখে জায়নের গলায় আর মুখের দিকে তাকি বলে উঠলেন। বাপ, তুই কি সকালে দিয়ে নিজের আয়নে দেখিস নাই? তাহসান সাহেবের মুখে এমন কথা শুনে জায়ন থমকে গেল। বুড়ো সামান্য কুচকে তাকিয়ে রইল। তিনি কি বলতে চাইছেন বোঝার চেষ্টা করে, কিন্তু বেশি কিছু না ভেবেই দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে ও জিজ্ঞেস করল। এই সময় এখানে কি করছো তোমরা চাচু? তাহসান সাহেব বিরক্ত কণ্ঠে বলেন। সামনে থেকে শর্ত, বাইরে গরমে প্রাণ যাচ্ছে, ভিতরে ঢুকে আঁকে। তার এই নিরুত্তর ভঙ্গিমায় জায়ন কিছুটা অস্বস্তি বোধ করল। চোখ সরু করে তাকালো ইউভি আর নাজিমের দিকে। তখনই ইউভি এগিয়ে এসে হালকা হাসি দিয়ে বলল। ভাইয়া, তুমি সকাল থেকে ফোন ধরছো না। বড় মো চিন্তা করছিল, তাই আমাদের পাঠাইছে। বলেছে তোমরা ওই বাসায় কেন এখনো পৌঁছলে না, তাই এসেছি। অমনি জায়ন গটগট করে তাকিয়ে পড়ল ইউভির দিকে। আরে সরবি তো, এরকম সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস কেন দরজার কাছে? তাহসান সাহেব এই বলে ঢুকতে যাবে, তখনই জায়ন বলল।
তোমরা ফিরে যাও চাচু, আমরা আজকে যাবো না। তাওসান শেখ থমকে দাঁড়িয়ে গেলেন। বিস্ময়ে চোখ বড় হয়ে উঠল তার। তুই এত অপতত কবে হলি বাপ? বাসায় সবাই অপেক্ষা করতেছে তিশাকে দেখবে বলে। আরে আমাদের এই দরজা দিয়ে কেন ফিরাচ্ছিস? জায়ন এবার পড়েছে মহা ফ্যাসাদে। সে তার বউকে কিভাবে এই অবস্থায় ওই বাসায় নিয়ে যাবে, যেন হঠাৎই একটা বিচ্ছিরি ফাঁদে পড়ে গেছে। তাই দরজা ছেড়ে এক হাত কোমরে ও এক হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল,